প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকন। কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল। ভারী বৃষ্টিপাত আরও 2 দিন, বন্যার ঝুঁকিতে 4 জেলা। করমুক্ত আয়সীমার ছাড় নেই, কর্পোরেট কর বাড়বে। দৈনিক যুগান্তর, হাসিনার বিচার প্রক্রিয়া শুরু। প্রাথমিক ও মাধ্যমিক স্তর শিক্ষার্থীদের হাতে 33% নিম্নমানের বই। দৈনিক সমকাল, 3,59,000 গ্রেপ্তার, সারা দেশে 10 মাসে। গরুর হাটে ছাগলকাণ্ডের ছায়া, দুশ্চিন্তায় বড় খামারিরা। কালের কণ্ঠ, বাজেটে স্বস্তি নেই মধ্যবিত্তের। সেনাপ্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন, কাদের কোন মতলবে। বাংলাদেশ প্রতিদিন, ভালো নেই দেশের মানুষ। ভ্রমণপ্রেমী গভর্নরের 9 মাসে 65 দিন বিদেশ সফর। তারেক রহমান বলেছেন, শহীদদের অপ্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। মানব জমিনের শিরোনাম, গণপিটুনি, 9 মাসে নিহত 163। খবরের কাগজ, নতুন বন্দোবস্তে অনেক বাধা, কাজে আসে না কমিউনিটি রেডিও। আমার দেশ, ক্যান্টনমেন্টে কাশিমবাজার কুঠি। অনিবন্ধিত দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না। কালবেলার শিরোনাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 34 দল। অনর বিএনপিকে ফের ডেকেছেন প্রধান উপদেষ্টা। ইনকিলাব, ডিসেম্বরে নির্বাচন চায় সবাই, ভূমি রেজিস্ট্রেশনে জটিলতা কাটেনি। সময়ের আলো, গভীর হচ্ছে পুশিন সংকট, কর কাঠামোতে আসছে বড় পরিবর্তন। দৈনিক জনকণ্ঠ, ডক্টর ইউনূসের জাপান জয়, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস, শিগগিরই ইসিবার। আলোকিত বাংলাদেশ, হাটলাইনে বিএনপি, তিস্তার পানি বাড়ায় ভারতে রেড অ্যালার্ট, বাংলাদেশের সতর্ক অবস্থা। রূপালী বাংলাদেশ, বিএনপি জামায়াত এনসিপি মিলেমিশে হাটের ইজারায়। শেষ শিরোনামটা ভালো, যেমন সবাই মিলেমিশে হাটের ইজারায় আছে। সেরকম রাজনীতি নিয়েই আমরা অনেক বেশি কথা বলি, কি হচ্ছে, কবে নির্বাচন হবে, সেটা তো আছেই। কিন্তু এই মুহূর্তে দেশের 4টা জেলার মানুষ বানবন্দী এবং পানিবন্দী, এবং বৃষ্টি যদি আরও হয় তাহলে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। যেমন প্রথম আলোতে শিরোনাম হয়েছে, ভারী বৃষ্টিপাত আরও 2 দিন, বন্যার ঝুঁকিতে 4 জেলা। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার বন্যার ঝুঁকিতে থাকবে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলা হয়েছে। এবং আলোকিত বাংলাদেশ নামে একটি পত্রিকা লিখেছে যে তিস্তার পানি বাড়ায় ভারতের রেড অ্যালার্ট, বাংলাদেশের সতর্ক অবস্থা। তো ঈদ তো সামনে, আলোচনাটা তো হওয়া দরকার নাকি, কি হবে? হওয়া উচিত, কারণ এইবার যে বৃষ্টি আমরা দেশের ভেতরে দেখছি, আপনি জানেন যে ঢাকাও বৃহস্পতিবার তলিয়ে গেছিল। তো এইটা হলো নিম্নচাপের কারণে, বঙ্গোপসাগর একটা নিম্নচাপ হচ্ছে, সেই কারণে আপনার বাংলাদেশের ভেতরের বৃষ্টিপাতটা হচ্ছে। আর আমাদের এখানে বন্যা হয় সাধারণত উজানের, ভারতের যে উজানের রাজ্যগুলো আছে সেখান থেকে ঢল নামে। উজানে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই 3টা রাজ্যে, মেঘালয়, এই 4টা রাজ্যে যখন বৃষ্টিপাত হয় তখন সেটা নেমে এসে ঢল হয়। তো আলোকিত বাংলাদেশ একটা শিরোনাম করেছে যে তিস্তায় রেড অ্যালার্ট, কিন্তু আমি গতকাল দেখেছি যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, 4টা রাজ্যে রেড অ্যালার্ট চলছে। তার মানে ওই পানি তো আমাদের দিকে আসবে। গতকাল 19 জন মারা গেছে নর্থ ইস্টের 4টা রাজ্যে। তো এই পানিটা কিন্তু আসবে, এটা মৌসুমি যে বৃষ্টিপাত সেইটার পানি। আপনি জানেন যে এখনো বর্ষাকাল শুরু হয়নি, এখনো জ্যৈষ্ঠ মাস চলছে, কিন্তু তার মধ্যে আগে মৌসুমি বায়ু ঢুকে গেছে এবার ভারতের ওখানে। আমাদের এখানে বঙ্গোপসাগর থেকে ঢুকেছে নিম্নচাপের যে বৃষ্টিপাত সেইটা। তো ওই পানিটা আমাদের এখানে আসতে 3-4 দিন লাগে সাধারণত। তো একেবারে মৌসুমি বন্যা হবে সেটা আমি বলছি না, কিন্তু শুধু 4টা জেলা না, বাংলাদেশের আরও অনেকগুলো জেলা বন্যার ঝুঁকিতে থাকবে। আরও 2-1 দিনের মধ্যে হয়তো এটা স্পষ্ট হবে। তিস্তার আশেপাশে, তিস্তা অববাহিকার জেলাগুলো, কুমিল্লা, গোমতী অববাহিকার জেলাগুলো, এবং আপনি বললেন যে সিলেট অঞ্চলে। তো ফলে একটা স্বল্পমেয়াদী বন্যা
ঝুঁকি তৈরি হয়েছে। আমার ধারণা 3-4 দিনের মধ্যে এটা দেখা যাবে। তার মানে কি আপনার মনে হয় যে আমরা ঈদের মধ্যে ওই এলাকাগুলোতে পানিবন্দী এই এলাকাগুলোতে ঈদের ক্ষেত্রে বাড়তি প্রস্তুতি নেওয়া দরকার। কারণ ঈদুল ফিতরের সঙ্গে ঈদুল আজহার একটা পার্থক্য হচ্ছে যে শুধু নামাজ পড়া না, কুরবানি ব্যবস্থাপনার ব্যাপারটা আনুষ্ঠানিকতা আছে। তো ফলে এইটা আপনার প্রস্তুতি নিতে হবে। ঈদের সময় বন্যা এমনি মানুষকে দুস্থ করে তোলে, আর উৎসবের সময় যদি করে তাহলে এটা আরো দুর্ভাগ্যজনক হবে। ফলে প্রশাসনের দিক থেকে এটা থাকতে হবে প্রস্তুতি, যে বন্যা আসবে, সতর্ক থাকতে হবে। উৎসব ত্রাণ পুনর্বাসন সব। আচ্ছা রোকন, আপনাকে যদি পাওয়া গেল, আপনি নদী পানি নিয়ে নানা ধরনের কাজ করেন, লেখালেখি করেন, আমরা বৃষ্টি বন্যা হয়ে গেলে প্রতি বন্যায় দেখি অমুক জায়গায় বাঁধ ভেঙেছে, এই হয়েছে, আবার বাঁধ নির্মাণ হয়, আবার পরের বন্যায় ভাঙে, তো এখানে টাকা নয়ছয় হয়। তো এখনো কি হবে ভবিষ্যতেও? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এপ্রিলে আমার মনে আছে 30 এপ্রিলে প্রধান উপদেষ্টা বন্যার্তদের 4টা জেলা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম, তো 4টা জেলার বন্যা দুর্গতদের কাছে ঘরের চাবি হস্তান্তর করতেছিলেন। তো তখন উনি বলেছিলেন যে আমরা তো, আপনার মনে আছে আপনার এই অনুষ্ঠানে এসে গত আগস্টে প্রলয়ঙ্করী বন্যা হয়েছে ওই এলাকায়, তো সেটা নিয়ে উনি বলছিলেন যে আমরা তো বুঝতে পারিনি এই বন্যাটা এরকম হবে এবং এই এলাকায় হবে। তো এইটাকে ইতিবাচকভাবে আমি নিতে চাই যে প্রস্তুতিটা গত বছরের থেকে শিক্ষা নেওয়া উচিত। যে গত বছর ত্রাণ নিয়ে অব্যবস্থাপনা হয়েছে, বাঁধ অনেক ভেঙে গেছে। ফেনীতে যে বাঁধগুলো ভেঙে গেছিল 1 বছর হয়ে গেছে, এখনো অনেক জায়গায় ঠিক হয় নাই। নোয়াখালী কুমিল্লার ক্ষেত্রেও তাই। আর এই যে বৈষম্যের একটা ব্যাপার আছে, আমরা আলোচনা করেছিলাম গত অনুষ্ঠানে, যে নজরটা ফেনী কুমিল্লার দিকে যতখানি, তিস্তা অববাহিকায় ততখানি ছিল না। একেবারে ত্রাণ পুনর্বাসন সব, এবং এই চাবির হস্তান্তর করলো, সেটা আমরা দেখলাম যে 4টা জেলায়। কিন্তু তিস্তা অববাহিকায় যে 5টা জেলা আছে উত্তরবঙ্গের, সেখানে বন্যাটা বেশি হয়েছে, বারবার হয়েছে। এবারও ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র এবং তিস্তা এলাকায়। নজরটা যেন ওদিকে থাকে। আপনি যেটা বলছেন যে উত্তরের দুঃখটা যেন একটু কমে। অবশ্যই, কারণ তারাও এই দেশের নাগরিক এবং বাংলাদেশের ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি। এবং আমরা এটা আশা করতে পারি অনুষ্ঠানের মাধ্যমে, বিশেষ করে ঈদে যারা পানিবন্দী মানুষ বিভিন্ন জায়গায় যদি দুর্ভোগে থাকে, সবচেয়ে বড় জরুরি হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এই ঈদে। একটু আপনি ওই যে বলছিলাম রাজনীতি একটু কথা বলি। মাননীয় প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন এবং তিনি বিদেশে থাকার সময় একটি দলকে দোষারোপ করলেন যে তারাই নির্বাচন চায় না, এবং আগামীকাল বৈঠক হচ্ছে এবং সেই দলটি বিএনপিকে নিয়ে আবার বৈঠকটা হচ্ছে, এবং যেটা হচ্ছে যে মৌলিক সংস্কার দূর করতে সংলাপ শুরু কালকে, মৌলিক সংলাপ। আশাবাদ কেমন আপনার? আশাবাদী হয় একটু কঠিন, কারণ প্রথম দিকে যেটা ছিল যে সবাই মিলে সংস্কার চাচ্ছেন, সবাই মিলে নির্বাচনের কথা বলছেন। প্রধান উপদেষ্টা নিজেও একাধিকবার বলেছেন যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এখন মনে হচ্ছে বিএনপি ডিসেম্বরটা অনড় থাকছে, সরকারের দিক থেকে জুন অনড় থাকছে। ফলে একটা যে সময়সীমাটা দিয়েছেন সেটা যেন দুইজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছে, দুই পক্ষ, জুন প্রান্তে এবং ডিসেম্বর প্রান্তে। এইটা দুই কাছাকাছি আসতে হবে। এবং এবার যে তাদেরকে আহ্বান জানিয়েছে ঐক্যমত, আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছে যে অনেক আনুষ্ঠানিকতা হচ্ছে, কাজ হচ্ছে না। তো ফলে এইবার বৈঠকটা নিয়ে আশাবাদী হওয়া একটু কঠিন, বরং আগের যে ঐক্যমত্যগুলো ছিল সেখানে কতখানি পৌঁছতে পারবে দুই পক্ষ, আমার সন্দেহ আছে। না, যেমন আপনি যেটা বললেন যে হয়তোবা এই আলোচনাটাও এসছে যে আপনি বিদেশে বসে যে কথাটি বললেন সেটা আপনি দেশে বললেও পারতেন, এরকমও আলোচনা হয়েছে। নিশ্চয়ই এটা এই সরকারকে গণঅভ্যুত্থানের পক্ষের সমস্ত রাজনৈতিক দল, সামাজিক রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ, নিম্ন আয়ের পেশাজীবী মানুষ, তারা সবাই সমর্থন দিয়েছে। বিপুল সমর্থন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন যেন মনে হচ্ছে এটা একটা বিভক্তি দেখা দিয়েছে। আপনার লেখালেখি আপনি এসব নিয়ে লেখেনও, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। যেমন ধরেন বিএনপি অনর আরো 34 দল দেখলাম তার সাথে, কিন্তু এই মুহূর্তে জামায়াত এবং এনসিপি, তাদের কথা তো ভাবতে হবে। তারা তো ঠিক সেইভাবে ডিসেম্বরের মধ্যে হবে এটা বলছেন না। তাহলে তো নির্বাচনের যে দাবি চাওয়ার, নির্বাচনের দিনক্ষণ চাওয়ার, সেইকার ক্ষেত্রেও তো একটা দলগুলোর মধ্যে সেই সমঝোতা নেই যে কেউ চাচ্ছে ঠিক আছে সংস্কার করে নির্বাচন, আবার কেউ বলছে না ডিসেম্বরেই নির্বাচন হবে। তাহলে সরকার যাবে কোন জায়গায়, কার কথা শুনবে? আমার কাছে মনে হয় যে সরকারের উচিত যে একটা গণতান্ত্রিক
রূপান্তরের জন্য তো এই সরকার এসেছে, যে একটা স্বৈরাচারী ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা কিভাবে যেতে পারি। সেটা তো ইতিমধ্যে 10 মাস চলে গেছে এবং এটা অল্প সময় না। 10 মাস আগের আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের সব নির্বাচন দিয়ে, সেখান থেকে 3 গুণ সময় ইতিমধ্যে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার। ফলে এইটাকে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেওয়া উচিত এই কারণে যে তাহলে এই যে অস্থিরতা, মব এবং নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব, এগুলোতে পানি ঢেলে দেওয়ার একটাই উপায় যে আপনি যত দ্রুত সম্ভব নির্বাচন দেবেন, নির্বাচনের রোডম্যাপটা দেয়া, তাহলে এইগুলো অস্থিরতাগুলো কমে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমে আসবে। এটাও বোধহয় খুব জরুরি, যদি জুনের মধ্যেও হয় তাহলে সেটারও রোডম্যাপ থাকা উচিত যে এই সময় থেকে। এই কথাটাই কিন্তু বিএনপির পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়। তারা বলছে না যে আচ্ছা ডিসেম্বরে করতেই হবে, কিন্তু এখনই সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণাটা থাকা। আপনি দেশের মানুষের কথা বললেন, বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম আমি পড়ে শুনিয়েছিলাম আপনাকে, ভালো নেই দেশের মানুষ। শিরোনামটিতে যেগুলো বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সঞ্চয় ভেঙে খাচ্ছে সাধারণ মানুষ, বিনিয়োগকারী ভীত, ব্যবসায়ীরা আতঙ্কে, গ্যাস বিদ্যুৎ সংকটে ঘুরছে সেনা শিল্পের চাকা, আইন শৃঙ্খলার অবনতি চলছে, মব ভায়োলেন্স চলছে, উচ্চ সুদের হার, ব্যাংকে টাকা সংকট। তাহলে তো খালি নাই নাই নাই। এইটা আসলে অর্থনীতিটা দাঁড়িয়ে থাকে 3-4টা সেক্টরের উপর বাংলাদেশের অর্থনীতি। একটা হচ্ছে যে আপনার বিনিয়োগ কতখানি হচ্ছে, এবং বিনিয়োগের একটা বড় অংশ হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে। আপনি জানেন যে আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা একটু স্থবির হয়ে গেছে, কিনছে না মানুষ কিনছে না, ফলে এটা একটা আবার টাকা বেরও করতে চাচ্ছে না। যাদের কাছে টাকা আছে তারা তো এই যে অস্থিরতা বের করে কি বিপদে পড়বে কিনা। এই 4টা সেক্টর আছে, রিয়েল এস্টেট, ব্যাংকিং খাত, বাণিজ্য এবং হচ্ছে আইন শৃঙ্খলা। তো এই 4টা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। যদি মানুষ টাকা বের না করে, নিরাপদ বোধ না করে, তাহলে রিয়েল এস্টেট দাঁড়াবে না। রিয়েল এস্টেট যদি না দাঁড়ায়, বাজার যদি ঠিক না থাকে, তাহলে ব্যাংকিং ব্যবস্থা হবে না। কারণ আমাদের যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেইটা কিন্তু খুব কম অন্যান্য দেশের তুলনায়, এবং একটা বড় অংশ রিয়েল এস্টেট হয়ে আসে। যে দেশীয় প্রবাসীরা যারা থাকেন, বাইরে থেকে রেমিটেন্স পাঠানো যাচ্ছে, একটু নতুন ফ্ল্যাট কিনবেন, বাড়ি করবেন, কনস্ট্রাকশন করবেন, সেগুলো একটা বড় অংশ। তো সেটা তো স্থবির হয়ে আছে। তো ফলে মানুষ ভালো থাকার কোনো কঠিন, মানুষের জন্য ভালো থাকা না, এটা তো আপনি একেবারে যথার্থ বলেছেন, ভালো থাকা খুবই কঠিন। আরেকটি প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মব ভায়োলেন্স। এটা তো হচ্ছেই। মানব জমিন একটা খুব গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে, গণপিটুনি 9 মাসে নিহত 163। প্রশ্নটা কেন তুললাম, যে আমি যদি অপরাধী হই তাহলে আমার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বা আইন আছে, কিন্তু আপনি আমাকে গণপিটুনির মাধ্যমে মেরে ফেললেন, একটা সম্ভাবনায় মানুষের মৃত্যু ঘটলো, তো সেইটা তো আশা করা যায় না। এই যে 163 জন মানুষ, কম কথা না, কিন্তু 9 মাসে, কি বলবেন? এটা আইন শৃঙ্খলার জন্য খুবই নেতিবাচক চিত্র। যে কারণ গণপিটুনিতে 2টো জিনিস হয়। একটা হলো মানুষ যখন আইন নিজের হাতে তুলে নেয়, তার মানে হচ্ছে স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া, সেটা কি ব্যর্থ হয়ে গেছে, সেটা কি ভেঙে পড়ছে? অবশ্যই। দ্বিতীয়টা যেটা দাঁড়ায়, যে গণপিটুনির ক্ষেত্রে আপনার মনে আছে যে একজন অভিভাবক মারা গিয়েছিলেন, রিনা খুব সম্ভবত নাম। গণপিটুনির ক্ষেত্রে ভুল মানুষ নিহত হওয়ার, মারা যাওয়ার, প্রাণহানির একটা বড় আশঙ্কা থাকে। তো 163 জনের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে একটা বড় অংশ হচ্ছে নিরীহ মানুষকে মারা হয়েছে। কিন্তু নিরীহ যদি নাও হয়, যদি অপরাধীও হয়, কিন্তু আইন তো নিজে তুলে নিতে, এর একটা আইনি প্রক্রিয়া আছে, তার কারাদণ্ড হতে পারে, জেলে যেতে পারে, তাকে আইনে সোপর্দ করা। আর যখন গণপিটুনি হয়, তখন এই প্রশ্নটা দাঁড়ায়, তাহলে প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা, সেটা কই গেল? আমরা তো রাষ্ট্র একটা সামাজিক চুক্তি, বিভিন্ন পক্ষ আমরা বলি যে আমরা সবাই মিলে একটা ব্যবস্থা তৈরি করছি, এর মধ্য দিয়ে আমাদের মীমাংসাগুলো হবে, আমাদের বিরোধ মিটবে, আমরা ন্যায্যতা পাবো, ন্যায় বিচার পাবো। যদি গণপিটুনি হয়, এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রাষ্ট্র ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার জন্য। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, এবং এটাতে যে অপ্রীতিকর ঘটনা ঘটলো, আপনি নিশ্চয়ই সেটার ব্যাপারে জানেন, কিন্তু 4 দিন ধরে এই গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানটি বন্ধ। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মাথা ব্যথা, আপনি মাথা কেটে ফেলবেন? এইটা হচ্ছে, এটা তো মাথা ব্যথা হওয়ার প্রশ্নই আসে না। চক্ষু বিজ্ঞান ধরলাম মাথা ব্যথা, আপনি মাথা কেটে ফেলবেন, ওষুধ তো আছে আমাদের। না, এটা মাথা ব্যথাও না, এটা খুবই খুবই অস্বাভাবিক ঘটনা। চক্ষু হাসপাতালের একটা গুরুত্ব আপনি জানেন, যে অনেকের সবচেয়ে বড় হাসপাতাল আমাদের এখানে, অনেকের হয়তো অপারেশনের ডেট আছে, অনেকের ডাক্তার চেক আপ করার ব্যাপার আছে।
কিন্তু সেখানে যেভাবে গণ্ডগোলটা হলো, আমরা নিশ্চয়ই যারা জুলাইতে আহত হয়েছেন তাদের প্রতি আমরা অবশ্যই, তাদের অবশ্যই। সর্বোচ্চ চিকিৎসার দাবি আমরা এই অনুষ্ঠানে বহুবার করেছি, বলেছি অনেকবার তাদেরকে করেছি। দিতে হবে। কিন্তু একই সঙ্গে যদি আপনার হাসপাতাল ব্যবস্থাটাই ভেঙে পড়ে, এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো শুধু সাধারণ মানুষ না, সাধারণ রোগী না, তারাও বঞ্চিত হবেন, তাদেরও সুচিকিৎসার অভাব হবে। ফলে কোনো অবস্থাতেই জরুরি সেবা যেগুলো, হাসপাতাল, আইন শৃঙ্খলা, পরিবহন, এগুলো যেন বিঘ্নিত না হয়, স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়। তা নাহলে শুধু অন্যরা না, যারা ব্যাহত করতেছে তারাও ঝুঁকির মধ্যে পড়বে। এবং চক্ষু বিজ্ঞানের এটা খুব দ্রুত খুলে দেওয়া উচিত সব পক্ষের সঙ্গে বসে। এবং আমরা বিশ্বাস করি যে এটা যদি সরকার চায়, প্রশাসন চায়, তাহলে অসম্ভব না, বসে একটা মীমাংসা করা যায়। যে বিরোধগুলো আছে সেটা তো আলোচনার টেবিলও শেষ করা যায়, বা আরও নানা আইনি প্রক্রিয়া এবং আছে। যেটা ধরেন আগামী 2-3 দিনে হবে, হয়তো এক সময় চালু হবে, সেটা কেন না আগে বা আজকালের মধ্যে কেন না, সেটাও তো আগামী 2-3 দিনে যদি কথা বললাম। কারো যদি জীবন সংশয় হয়, জি। এই দায়টা কে নেবে? কে নেবে? অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেষে ছিল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। সেখানে একটি অপ্রীতিকর ঘটনার পর এই প্রতিষ্ঠানটি বন্ধ, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান, চোখ, মানুষের চোখ। একবার ভাবুন তো, চোখ বন্ধ করুন, কিছুই নাই সামনে, আপনি অসহায়। ঠিক সেই জায়গায় সেই প্রতিষ্ঠানটি কেন বন্ধ 4 দিন ধরে, এই প্রশ্নটি তো আসতেই পারে। এর কি কোনো সমাধান নেই? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।